বড় ল্যাগিজ হাতে করে গেটের সামনে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষায় আছে মায়া। শাড়ির আঁচল দিয়ে বারবার চোখের পানি মুছতে লাগল সে। তার পাশে দাঁড়িয়ে আছে বাড়ির কাজের লোক রহমান চাচা। বারবার মায়াকে অনুরোধ করছেন, ছোট বৌমা, ছোট মুখে একটা বড় কথা বলি। ছোট হুজুরের সাথে যা কিছু হয়েছে সেগুলো ভুলে গিয়ে তাকে ক্ষমা করে দিয়ে নতুন করে আবার সংসার শুরু করো। মায়া রহমান চাচার দিকে না তাকিয়ে মাথাটা নিচু করে তারপর পিছনের দিকে তাকায়। গেটের সাথে দেয়ালে খোদাই করে বড় বড় করে লেখা, চৌধুরী বাড়ি। আচমকাই জানালার দিকে মায়ার চোখ পড়তেই ভয় গা শিউরে উঠল তার। পর্দার আড়াল থেকে উকি ঝুঁকি মারছেন তার ডাইনি শাশুড়ি। তিনি লুকিয়ে এটা দেখছেন মায়া চলে গেছেন কিনা। মায়াকে তাড়িয়ে সে তার ছেলেকে তার বোনের মেয়ের সাথে আবার বিয়ে দিবেন। হ্যাঁ, শাশুড়িকে ডাইনি না বলে আর থাকতে পারল না মায়া। 6 মাস আগে মায়াকে কলেজে প্রথম দেখেই ভালোবেসে ফেলে চৌধুরী পরিবারের বিগড়ে যাওয়া ছেলে অর্ক চৌধুরী। মায়াকে প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দিতে থাকে অর্ক। মায়া অর্কের সম্পর্কে খুব ভালোভাবেই জানত, তাই তো বারবার অর্কের দেয়া প্রস্তাব ফিরিয়ে দিচ্ছিল মায়া। কিন্তু অর্ক ও নাছোড় বান্দা, যে জিনিস একবার পছন্দ করে সেটা সে জোর করে হলেও নিজের করে নেয়। কলেজে এভাবেই মায়ার পিছনে আটার মতো লেগে থাকে অর্ক। মায়া পরিবারের বড় মেয়ে। মায়ার পরে একটা ছোট বোন আর একটা ভাই আছে। বোনটার নাম মাহি আর ভাইটার নাম মুহিত। মাহি এবার এসএসসি পরীক্ষা দিয়ে ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে আর মুহিত 8ম শ্রেণীতে পড়ে। মায়ার বাবা একটা কোম্পানিতে পিয়ন পদে কর্মরত আছেন আর মা গৃহিণী। ছোট পরিবার হলেও শান্তি ছিল সবার মনে। কিন্তু অর্কের বিরক্তের কারণে মায়া কয়েকদিন ধরে বেশ ডিপ্রেশনে ভুগতে থাকে। ঠিকমতো কলেজেও যেতে পারছে না। মায়া ভাবছে, না, এভাবে চলতে দেয়া যেতে পারে না। ইঁদুরের ভয় এভাবে মুখ লুকিয়ে থাকলে চলবে না। আমার ব্যবস্থা আমাকেই করতে হবে। মায়া আবার ও কলেজে যাওয়ার শুরু করে। যেদিন থেকে মায়া আবার রেগুলার কলেজে আসা শুরু করে সেদিন থেকে অর্ক আরও বেশি বিরক্ত করতে শুরু করে। মায়ার জন্মদিন উপলক্ষে অর্ক কলেজ ক্যাম্পাসে পার্টির অ্যারেঞ্জমেন্ট করে মায়াকে না জানিয়ে। মায়া কলেজে এসে জানতে পারলে অর্ককে জিজ্ঞাসা করার জন্য অর্কের কাছে যায়। মায়াকে দেখে অর্ক এমন ভাব করে যেন সে মায়াকে চিনেই না। এই যে মি অর্ক চৌধুরী, আপনার সাথে আমার কিছু কথা ছিল। মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল, জি, আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকেই বলছি। জি বলেন। আমার বার্থডে উপলক্ষে আপনাকে পার্টির অ্যারেঞ্জমেন্ট করতে কে পারমিশন দিয়েছে? হো 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 করে হাসল অর্ক। পার্টি দিতে আবার পারমিশনের দরকার হবে কেন? আমার টাকা দিয়ে আমি যা ইচ্ছা তাই করব। তার জন্য কি কারো কাছ থেকে মতামত জানা লাগবে? হ্যাঁ, লাগবে। কারণ পার্টিটা আমার বার্থডে উপলক্ষে দিয়েছেন। বেশ করেছি, দেখি তুমি কি করতে পারো। মায়া অর্কের কথায় রাগান্বিত হয়ে কেকটা টেনে নিচে ফেলে দিয়ে বলল, দেখ আমি কি করতে পারি। শোন, আমি কলেজে পড়াশোনা করতে এসেছি, তোর মতো ফাউলতামি করতে আসিনি। তোর সম্পর্কে আমি ভালো করেই জেনেছি। তুই হইলি চৌধুরী বাড়ির বিগড়ে যাওয়া ছোট ছেলে। তোকে এতদিন কিছু বলিনি কারণ এটা দেখার জন্য তুই কতদূর যেতে পারিস। কিন্তু আজকে তুই ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলেছিস। অর্ক রাগে নিজের হাত তালুবদ্ধ করে রেখে চোখ লাল করে মায়ার দিকে তাকায়। মায়ার হাত ধরে সবার সামনে জড়িয়ে ধরে ঠোঁটের ভিতরে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। তারপর ছেড়ে দিয়ে বলল, এবার কি করবে তুমি?
এতক্ষণ তো বেশ বড় বড় বক্তৃতা দিয়েছ, এবার কি করবে বলেই অট্টহাসিতে মেতে উঠল অর্ক। মায়াও আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। অর্কের দুগালে ঠাসস ঠাসস করে দুটো থাপ্পড় বসিয়ে দিল। মায়া থাপ্পড় দেয়ার সাথে সাথে পুরো কলেজ ক্যাম্পাস নীরব হয়ে যায়। অর্ক চৌধুরী মাথা নিচু করে রাখে। মায়া রাগান্বিত স্বরে বলল, তোদের মতো জানোয়ারদের এভাবেই থাপ্পড় দিয়ে শাস্তি দিতে হয়, না হলে বাপ মায়ের বিগড়ে যাওয়া সন্তানরা ভালো হয় না। অর্ক দাঁতের উপর দাঁত চেপে ধরে মনে মনে প্রতিজ্ঞা করে, এই থাপ্পড়ের শোধ আমি তুলবই। আমার বউ করেই তোকে আমার ঘরে তুলব। আর যদি না পারি তাহলে আমার নাম আমি পাল্টে ফেলব। মায়া ব্যাগ হাতে নিয়ে কলেজ থেকে বেরিয়ে যায়। 7 দিন পরে মায়া বাসায় ফিরে দেখে ঘর ভরা মেহমান। আনিজি ফিল করেই বাসায় ঢুকল। মায়াকে দেখেই মায়ার বাবা হাসতে হাসতে বেরিয়ে আসে। বাবাকে কখনো এত হাসিখুশিভাবে দেখেনি, তাই মায়া কিছুটা শকট হয়ে যায়। বাবার এভাবে খুশির কারণটা খুঁজতে থাকে। বাবা, একটা কথা বলবো? আমি জানি রে মা, তুই কি বলবি? হ্যাঁ বাবা, এসব কি হচ্ছে বাসায়? ঘর ভরা এত আত্মীয় স্বজন। কোনো কারণ আছে কি তাদের এভাবে হঠাৎ করে আসার পিছনে? ভিতরের রুম থেকে মায়ার মা বেরিয়ে এসে মায়াকে জড়িয়ে ধরে বলল, মায়া মা, তোর কপালটা যে এত ভালো হবে আমরা কখনো কল্পনাও করতে পারিনি। কি যে খুশি হয়েছি আমরা, তোকে বলে বুঝাতে পারবো না। আমতা আমতা করে বলল, মানে কি মা, বুঝলাম না। তোর বাবার কাছে আজকে তার মালিকে নিজে থেকে তার ছোট ছেলের সাথে তোর বিয়ের প্রস্তাব রাখে। বিনিময়ে তোর বাবাকে প্রমোশন দিয়ে বেতন ও ডাবল বৃদ্ধি করে দিয়েছে। কালকেই মালিকের ছেলের সাথে তোর বিয়ে। মায়া তো হতবাক হয়ে মায়ের মুখের দিকে প্রায় 10 মিনিট নীরবে তাকিয়ে থাকে। বিয়ে মানে? তাও আবার আমার? কিন্তু এটা কি করে সম্ভব? বলা নেই কওয়া নেই, মালিকের ছেলে দেখেই বাবা আমার বিয়ে ঠিক করে ফেলল। আমি এই বিয়ে মানি না। আমি এখন কোনো বিয়ে টিয়ে করতে চাই না। আমি পড়াশোনা করতে চাই। বললেই হলো। কালকে তোর বিয়ে। আমি তোকে শুধুমাত্র জানালাম, তোর কোনো মতামত জানতে চাইনি। মা, এটা তো অন্যায়। আমার ইচ্ছার বিরুদ্ধে তোমরা আমাকে বিয়ে দিতে পারো না। দেখ, আমি এই বিষয়ে কোনো কথা বলতে চাই না। কালকে তোর বিয়ে আর এটাই ফাইনাল। মায়া বিছানার উপরে বসে পড়ল। কি করবে কিছুই বুঝতে পারছে না। কেমন ছেলে হবে আল্লাহই জানে। বড় লোকের ছেলেরা তো অর্কের মতোই নোংরা চরিত্রের হয়, যারা কাউকে সম্মান করতে জানে না। মায়া মনে মনে অর্ককে গালি দিয়ে বাবা মায়ের সাথে রাগ ঝাড়ছে। কপালে কি আছে আল্লাহই জানে। না না, এভাবে হয় না, বাসা থেকে পালিয়ে যাব। কিন্তু যাব কার কাছে? আমাকে আশ্রয় দেওয়ার মতো কেউ নেই। কথাগুলো বলে বিছানার সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখে সে। দুপুর গড়িয়ে বিকাল হয়ে এলো। হঠাৎ করে মায়ার চোখ আটকে গেল দেয়াল ঘড়ির দিকে। 4:10। দাঁতের উপরে দাঁত কেটে কিছুক্ষণ ঝিম দিয়ে থাকে মায়া। মায়া তো ভুলেই গেছে 4:45 মায়ার টিউশনি আছে। তাছাড়া আজকে মাসের 5 তারিখ। আজকে পড়াতে গেলেই গত মাসের বেতনটা পাওয়া যাবে, এটা ভেবেই বিছানা দিয়ে নামার জন্য পা বাড়াবে, ঠিক তখনই মা এসে বাদ সাধল। মায়া, কোথায় যাচ্ছিস? টিউশনিতে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মানে কি মা? আজ বাদে কালকে তোর বিয়ে, আর তুই কিনা এখন টিউশনিতে যাচ্ছিস? জানাজানি হয়ে গেলে সবাই কি মনে করবে? মনে করার কি আছে মা? আমি তো আজ নতুন টিউশনিতে যাচ্ছি না।
আমি 5 বছর ধরেই তো টিউশনি করে নিজের খরচ জোগাড় করেছি, তাহলে আজ তুমি এসব বলছো কেন? বলছি এই কারণে যে কালকে তোর বিয়ে। মা, তুমি এসব বিয়ে টিয়ের কথা বলো না তো। আমাকে এখন বের হতে হবে। মায়ার মা কোনো জবাব না দিয়েই রুম থেকে বেরিয়ে গেল। মায়া ও মায়ের দিকে লক্ষ্য না করে মোবাইলটা হাতে নিয়ে তারপর কাঁধে ব্যাগ ঝুলিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। বাসার সামনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে, কিন্তু কোথায় ও রিকশা দেখছে না। রাগান্বিত হয়ে হাঁটতে শুরু করল। এদিকে সময় ও নেই যে হেঁটে যাবে। খুব কষ্ট করে দ্রুততার সাথে হেঁটে টিউশনিতে পৌঁছালো মায়া। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজানোর মতো শক্তি পাচ্ছে না আজ। তারপর গায়ের জোরেই কলিং বেল বাজালো। মায়ার ছাত্র রিফাত এসে দরজাটা খুলে দিল। মায়া গিয়ে টেবিলে বসল। রিফাত এসে খাতা কলম বের করে মায়ার সামনে এগিয়ে দিয়ে বলল, ম্যাম, আপনি আমাকে গণিত করতে দিয়ে রেস্ট নিন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি টেনশনে আছেন। রিফাতের মুখের দিকে হা হয়ে তাকিয়ে গলার ভিতরে ঢোক গিলল মায়া। ভাবছে সত্যি কি মুখের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে আমি টেনশনে আছি? কিছুটা ঘাবড়ে যায় মায়া। একটু বাদে রিফাতের মা এসে মায়ার পাশে দাঁড়িয়ে কাঁধে হাত দিতেই মায়া মুখটা ঘুরিয়ে তার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে মুচকি হাসি দিল। মায়া, তুমি কি অসুস্থ বা কোনো কিছু নিয়ে টেনশন করছো? আমতা আমতা করে বলল, ভাবি আসলে কালকে আমার বিয়ে, তাই ওটা নিয়ে টেনশনে আছি। আমি এখন বিয়ে করতে চাই না, কিন্তু আমার পরিবার সেটা মানতে নারাজ। এটা নিয়েই চিন্তায় আছি। আরে মায়া, এটা তো খুব ভালো কথা। বিয়ে হলেই তো ভালো। না ভাবি, আমি এখন বিয়ে করতে চাই না। রিফাতে মারুমের এসি অন করে দিল। মায়া, তুরিমি বসো, আমি আসতেছি। মায়াকে রেখে রিফাতের মা চলে গেল। মায়া রিফাতকে পুরানো গণিত করতে দিয়ে ঝিম মেরে বসে আছে। প্রায় মিনিট 10 পরে রিফাতের মা রুমে আসল। মায়ার সামনে ট্রে ভর্তি করে হরেক রকমের ফল কেটে নিয়ে আসল। মায়া, ফল খেয়ে নাও, দেখবে ভালো লাগবে। হুম। মায়া ফল খাওয়া শেষ করলে রিফাতের মা মায়াকে গত মাসের বেতন দিয়ে বলল, মায়া, তুমি আজকে বাসায় চলে যাও, যদি বিয়ে হয়েও যায় তবুও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবা। কখনো স্বামীর উপরে নির্ভর করব না। মাহি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। মায়া পড়ানো শেষ করে টিউশনি থেকে বেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। মায়া ভাবছে বাবার মাথাটা আসলেই গেছে, না হলে বলা নেই কওয়া নেই হুট করেই তার মেয়ের বিয়ে ঠিক করতে পারে। ভাবলেও পুরো শরীরে কাঁটা দিয়ে ওঠে। ভাবনার মাঝখানে মায়া ছোট ছোট পায়ে এগিয়ে চলছে। হঠাৎ একটা লোকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার উপক্রম হয়ে পড়ে। মায়ার সাথে সাথে নিজেকে সামলে নিয়ে সরি বলে পিছন ফিরে তাকায়। কিন্তু লোকটা তার নিজের মতো হেঁটেই চলেছে। এত জোরে ধাক্কা খাওয়ার পরেও সে টের পায়নি। মনে হচ্ছে ছোট খাটো একটা হাতি। মায়া চেঁচিয়ে উঠল, এই সানি সানি। সানি পিছনে ফিরে তাকাল। দেখল মায়া গলা উঁচু করে ডাকছে। কিরে, এত ডাকছি শুনতে পাচ্ছিস না? সানি এগিয়ে গেল। ভেড়ার মতো চেঁচাচ্ছিস কেন? কি বললি, আমি ভেড়া? না, গরু। দেখ সানি, এবার কিন্তু আমি রেগে যাব বলছি। বাহরে, তুই রেগে গেলে তাতে আমার কি? তোর কি মানে? একবার রেগে গেলে বুঝতে পারবি। তার কোনো দরকার নেই। ডাকছিস কেন তাই বল। কালকে আমার বিয়ে জানিস? হ্যাঁ জানি। তোর ভিতরে কোনো অনুভূতি কাজ করছে না। না। তোর বিয়ে, তাতে আমার কি? ভালোই হবে, আমার একটা শত্রু কমবে। তুই নাকি আমাকে বিয়ে করবি? আমি বিয়ে করব, তাও আবার তোকে?
না হেসে পারলাম না। ওহ, তাহলে আমার ধারণা ভুল ছিল। কথাটা বলেই মায়া চলে যেতে নিলে সানি মায়ার ডান হাতটা চেপে ধরল। মায়া শোন। মায়া চোখ তুলে সানির দিকে তাকাতেই চোখ থেকে দুফোঁটা জল টপকে পড়ল। সানির চোখ ও মায়ার মতো কেঁদে উঠতে চাইল। আমার তো ইচ্ছাই ছিল তোকে আমার বউ করব, কিন্তু আমার তো সেই সামর্থ্য নেই। তুই কোথায় আর আমি কোথায়? তোর পরিবার কখনো আমাদের বিয়ে মেনে নিবে না। শুনেছি বড়লোক ঘরের সন্তানের সাথে তোর বিয়ে ঠিক করেছে। দোয়া করি তুই সুখে থাক। তোর সুখেই আমার সুখ। মায়ার চোখ দুটো পানিতে টলটল করে উঠল। চোখ দুটো মুছে একটু হাসতে চেষ্টা করল সে, কিন্তু হাসিটা মুখ ফুটে বেরোল না। ঠোঁটের কোণে অস্ফুট হাসি রেখে বলল, চল আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। মায়ার এমন কথা শুনে সানি তো পুরোই শকট হয়ে যায়। কি বলবে বুঝতে পারছে না। মায়া সানির দিকে আর চোখে তাকাচ্ছে। কি হলো সানি, কিছু তো বল। না মায়া, এটা হয় না। আমি তোকে বিয়ে করতে পারবো না। আমার সাহস নেই পালিয়ে যাওয়ার। সানি, তুই যদি আমাকে ভালোবেসে থাকতি তাহলে এমন কথা বলতে পারতি না। তোর সাহস নেই তাহলে ভালোবাসলি কি করে? ভালোবাসাটা একটা অভিনয় ছিল, তাই না? না মায়া, জাস্ট শাট আপ। তোর মুখে আমি আর কোনো কথা শুনতে চাই না। সানি মায়ার হাত টেনে ধরলে মায়া হাতটা ছাড়িয়ে সানির দুগালে দুটো থাপ্পড় বসিয়ে দিয়ে চলে আসল। বাসায় এসে মোবাইলটা টেবিলের উপরে রেখে ব্যাগটা বিছানার উপরে ছুঁড়ে মেরে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে। রাগে চোখ দুটো লাল হয়ে আছে। এতদিনে সে মানুষ চিনেছে। এই মানুষটাকে এতদিন বিশ্বাস করেছে। আজ সে বুঝতে পারল সানি তাকে কখনো ভালোই বাসেনি। সব ছিল মিথ্যে ছলনা। মায়ার মা রুমে এসে বলল, কিরে মুখ ভার করে আছিস কেন? কখন বাসায় ফিরলি টের পেলাম না তো। মাত্রই এসেছি। আচ্ছা তাহলে ফ্রেশ হয়ে আমার রুমে আয়, কথা আছে। হুম। মা চলে গেলে মায়া পথের দিকে তাকিয়ে থাকে। রাত্রি প্রায় 10টা। মায়া একাকী চুপচাপ ঘরে বসে আছে। অনির্দিষ্ট ভাবনা মাথার ভিতরে। ইতিপূর্বে কখনো তার মাথার ভিতরে এতটা ভাবনা ছিল না। বাহিরে যথেষ্ট কোলাহল মুখর পরিবেশ, কিন্তু কোলাহল মায়ার মোটেও পছন্দ না। নির্জনতা, নীরবতা তার সবচেয়ে বেশি প্রিয়। হঠাৎ সুমনা এসে ঘরে ঢুকতেই দরজায় খট করে একটা আওয়াজ হল। ঘরের নীরবতা কেটে গেল। সুমনা কোনো কথা না বলে মায়ার সামনে গিয়ে বসল। মায়া সুমনার দিকে তাকাল। মায়া, একা একা বসে কি ভাবছিস? তোর তো আজ খুশি হওয়ার কথা, কালকে তোর বিয়ে। মায়া ঠোঁটের কোণে একটু হাসার চেষ্টা করল। কই কিছু ভাবছি না তো, এমনি বসে আছি। সুমনা মায়াকে জড়িয়ে ধরে বলল, দোস্ত, বিয়ে হয়ে গেলে আমাকে তুই ভুলে যাবি না তো? মায়া তো হতভম্ব হয়ে গেছে। মুখ ফুটে কিছু বলতে পারছে না। তবুও আমতা আমতা করে বলল, কি যে বলিস না তুই? বিয়ে হলে কি তোকে ভুলে যাওয়া যাবে? তুই আমার বেস্ট ফ্রেন্ড। ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি। তোকে ভুলে যাওয়া আর নিজেকে ভুলে যাওয়া সমান কথা। সুমনার চোখের পানিতে মায়ার কাঁধ ভিজে যাচ্ছে। মায়া সুমনার মুখটা তুলে বলল, কি তুই কাঁদছি? নিশ্চুপ সুমনা। এই সুমনা, কাঁদিস না। আমি কি মরে যাচ্ছি নাকি? বিয়ে হলে কি হবে, কলেজে তো দেখা হবেই। তুই আগে ও যেমন ছিলি, বিয়ের পর ও তেমনই থাকবি। মাহি কিছুক্ষণ চুপ থাকার পরে বলল, সুমনা। হ্যাঁ বল।
তুই কালকে আমার সাথে যাবি? কোথায়? কোথায় আবার? আমি যেখানে যাব সেখানে। মানে তোর শ্বশুরবাড়ি? তোর সাথে যাবার জন্য তো আরো কত মানুষ আছে। তাতে কি হয়েছে? তুই তোর জায়গায় আর বাকি সবাই সবার জায়গায়। হুম। আচ্ছা মায়া, তোর কি ছেলে পছন্দ হয়েছে? আমি তো ছেলে দেখিনি। কি বলিস তুই? ছেলে না দেখেই বিয়ের জন্য রাজি হইলি কি করে? মায়া আর কোনো কথা বলতে পারে না। ঝোড়ো ঝোড়ো করে কেঁদে ফেলে। মায়া, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। মায়া কান্না থামাতে চেষ্টা করে, কিন্তু সম্পূর্ণ রূপে পারে না। কোনো মতে কান্না সংবরণ করে চাপা স্বরে বলে, আর ভাগ্যটা এমনি রে। বলা নেই কওয়া নেই, বাবা মা আমার বিয়ে ঠিক করল কোনো এক ধনী পরিবারের ছেলের সাথে। মায়া, তাহলে আঙ্কেল আন্টিকে বলিসনি কেন যে তোর এই বিয়েতে মতো নেই? বিয়েটা তো কোনো পুতুল খেলা না। যদি তোর ছেলে পছন্দ না হয় তাহলে সারা জীবন ওই ছেলেকে নিয়ে কি করে থাকবি? তখন তো সম্পর্কটা ভাঙতেও পারে। চমকে ওঠে মায়া। কি করব বল, বাবা মাকে অনেক বুঝিয়েছি কিন্তু তারা তাদের কথায় অটল, আমার কোনো কথাই তারা শুনছে না। আচ্ছা মায়া শোন, একটা কাজ কর, কাল তো ছেলে পক্ষ আসবে, যদি তোর ছেলে পছন্দ না হয় তাহলে সরাসরি বলে দিবি যে তুই এই বিয়ে করতে পারবি না। সবাই যখন কারণ জিজ্ঞাসা করবে তখন তুই বলবি তোর ছেলে পছন্দ হয়নি। আর আমি তো তোর সাথে আছি। মায়া সুমনার হাত ধরে বলল। জানি না কি হবে, তবে আমার খুব অস্থির লাগছে। সুমনা মায়াকে সান্ত্বনা দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। মায়া ঘুমাতে চেষ্টা করে কিন্তু কিছুতেই ঘুমাতে পারছে না। সাঁতার না জানা আনাড়ি মানুষের মতো ভাবনার অকুল সমুদ্রের মাঝে সে যেন হাবুডুবু খেতে থাকে। এমন সময় মনে পড়ল মা তো তাকে দেখা করতে বলেছিল। বিছানা দিয়ে নামার জন্য পা বাড়তেই যাবে তখনই মায়ার মা এসে রুমে ঢুকল। তারপর মায়ার পাশে বসল। মায়ার গায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করতেই মায়া মায়ের কাঁধে মাথা রেখে কেঁদে ফেলল। শিরিন বেগম বিস্মিত হলেন। মায়া, কি হয়েছে? কাঁদছিস কেন? মায়া চাপা স্বরে বলল, মা আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। মায়া, তুই ঘুরে ফিরে এক কথাই বলছিস কেন? আজ না হয় কাল বিয়ে তো তোকে করতেই হবে। ভালো ছেলে যখন পেয়েছে সাথে সাথে তোর বিয়ে ঠিক করে ফেলেছে। এখন তুই বল আমরা কি কোনো ভুল করেছি? মায়ার চোখ দুটো জলে ছলছল করে ওঠে। মায়ের প্রশ্নের কোনো উত্তর নেই তার কাছে। মায়া, তুই যদি মনে করিস যে আমরা যেটা করেতেছি ওটা ভুল, তোর ভালো মন্দ দেখার মতো আমাদের কোনো অধিকার নেই, তাহলে কালকে সকালকে তোর সিদ্ধান্ত জানাবি। চেষ্টা করব তোর সিদ্ধান্তকে প্রাধান্য দিতে। কথাগুলো বলেই শিরিন বেগম চলে গেল। মা চলে গেলে মায়া বিছানার সাথে হেলান দিয়ে আধাশোয়া অবস্থায় শুয়ে আছে। রাত্রি প্রায় শেষ। চারিদিকে আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে। তবুও আবছা অন্ধকারে খুব বেশি দূরে দেখা যাচ্ছে না। সারা রাত ঘুমায়নি দেখে মাথায় প্রচণ্ড পেইন করতে থাকে। বিছানা থেকে নেমে জানালার পর্দা সরিয়ে দিল, রোদের কিরণ এসে লাগে মায়ার মুখের উপরে। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসে।
দরজাটা খুলে রান্নাঘরের দিকে চোখ পড়ল। রান্নাঘরের লাইট অফ করা। পুরো ঘরে কোনো শব্দ নেই। কি ব্যাপার, প্রতিদিন মা তো এই সময়ে রান্নাঘরে বসে নাস্তা রেডি করে, কিন্তু আজ তো পুরো বাড়ি নিশ্চুপ। কৌতূহলী হয়ে মায়ের রুমে ঢুকল মায়া। দরজাটা চাপানো দেখে বাহির থেকে মাকে ডাক দিল। মা, মা। মায়ার ডাক শুনে রুমের ভিতর থেকে বেরিয়ে আসে মা। মা, আসবো? হুম, আয়। মায়া গুটি গুটি পায়ে মায়ের পাশে গিয়ে দাঁড়ায়। শিরিন বেগম মায়ার মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, মায়া, এবার তোর মতামত জানা। তুই কি এই বিয়েতে রাজি? মায়া মায়ের দিকে আর চোখে তাকায়। তারপর কণ্ঠস্বর নিচু করে বলল, আমি বিয়েতে রাজি। এটা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। লাগবে না। শিরিন বেগম মেয়েকে জড়িয়ে ধরে বলল, দোয়া করি মা তুই সুখী হও। বেলা গড়িয়ে যাওয়ার সাথে সাথে বাড়ি ভর্তি মেহমান আসতে লাগল। আত্মীয় স্বজনরা বিয়ে বাড়িতে উপস্থিত হলেও সবার মাঝে একটাই কৌতূহল যে মায়ার বাবা এমন বেকার ছেলের সাথে তার একমাত্র মেয়ের বিয়ে ঠিক করেছে। যতই ছেলের বাবার সব থাকুক না কেন, কিন্তু ছেলে তো বেকার। মায়ার বাবা শেষ পর্যন্ত মেয়ের বিয়েটা সম্পন্ন করেন। সবার মনেই আনন্দের বন্যা বয়ে যায়। অথচ মায়া এখন পর্যন্ত বরকে দেখেনি যার সাথে একটু আগেই তার বিয়েটা হলো। মায়ার মনটা ছটফট করছে কার সাথে তার বিয়েটা হলো তাকে এক নজর দেখার জন্য। আলোকিত কমিউনিটি সেন্টার। রংবেরঙের আলো, হাজার রকমের আলো শুধু জ্বলছে আর নিভছে। মায়ার বাবা কোনো কিছুতে কমতি রাখেনি। অত্যন্ত ধুমধামের সাথেই বিয়েটা হলো। এখনো হচ্ছে বলা যাবে না, বিয়ে হয়ে গেছে অনেক আগেই, এখন চলছে খাওয়া দাওয়ার পালা। কিছুক্ষণের মধ্যেই সব শেষ হয়ে যাবে। একটু বাদেই মায়ার পাশে বরকে রাখা হলো। মায়ার মাথায় বিশাল ঘোমটা দেয়া আর বরের মুখ রুমাল দিয়ে ঢেকে রেখেছে। একটু পরেই সন্ধ্যা হয়ে এলো। সবাই বউকে নিয়ে ফিরে আসার জন্য ব্যস্ত হয়ে পড়ল। মায়ার হাত ধরে বরের বাড়ি থেকে আসা এক ভদ্র মহিলা গাড়িতে বসালেন। তার পাশে গিয়ে বসল মায়ার বর। মায়া আর চোখে তাকাচ্ছে জানালার দিকে বরের মুখটা এক পলক দেখার জন্য। কিন্তু সে মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছে। খুব দ্রুততার সাথে চালিয়ে পৌঁছে গেল স্বামীর বাড়ি। মায়ার হাত ধরে ছেলের ছোট বোন উপরে উঠল। সেখানে গিয়ে মায়াকে তার রুমে বসিয়ে দিল। মায়ার রুমে ঢুকতেই চোখ বড় হয়ে গেল। পুরো বিছানাটা ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। রুমের দুপাশে ক্যান্ডেল ঝালানো। মায়াকে নিয়ে বিছানার উপরে বসিয়ে দরজাটা চাপিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায় সে। মায়া বসে আছে আপনমনে। ভয় লাগছে খুব। কার সাথে বিয়ে হলো তার মুখটাও দেখার সৌভাগ্য হয়নি তার। রাত্রি 2:10 দরজা খোলার শব্দে ঘুম থেকে লাফিয়ে ওঠে মায়া।
কখন যে সে ঘুমিয়ে পড়েছে টেরও পায়নি। আস্তে আস্তে মায়ার দিকে এগিয়ে আসছে একটু আগে যার সাথে বিয়ে হলো তার। রুমের লাইট অফ করা, তাই ক্যান্ডের আলোয় লোকটির মুখের দিকে তাকায় মাহি। আবছা আলোয় লোকটির মুখটা দেখেই ভয় আঁতকে উঠল সে। হাত পা সমানে থরথর করে কাঁপতে লাগল। এদিকে মায়ার অবস্থা খারাপ দেখে অট্টহাসিতে মেতে উঠল লোকটি। মায়ার চোখ কপালে উঠল। স্বপ্ন দেখছে না তো? নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। একে তো ভয় লাগছে, তার উপরে স্বপ্ন মনে হচ্ছে। চোখ দুটো দুহাত দিয়ে ডলতে লাগল। আধো আধো চোখ করে সামনে তাকিয়ে পুরোই হতবাক হয়ে যায়। এ কি তুমি? মুখটা ভেঙচি কেটে বলল, হ্যাঁ আমি। কিন্তু এটা কি করে সম্ভব? হা হা হা, সবকিছুই সম্ভব মায়া। মাই ডার্লিং, বলেছিলাম তোমাকে আমি আমার করবই। সেটা হোক ভালোবেসে অথবা জোর করে। এই অর্ক চৌধুরী যা চায় তা পায়। যদি কোনো কিছু তার পছন্দ হয় তাহলে সেটা কেড়ে নিতে জানে। সেদিন সবার সামনে আমার গালে থাপ্পড় মেরেছিলে মনে আছে? অর্কের কথা শুনে গলার ভিতরে কয়েকবার ঢোক গিলল মায়া। কি করবে বুঝতে পারছে না। অর্ক আবারও হাসল। সেদিন তুরিমি আমার গালে থাপ্পড় মেরে আমাকে অপমান করেছিলে, আর আজকে আমি তোমাকে এই চার দেয়ালের মাঝে বসে ধর্ষণ করে এর শোধ তুলব। ধর্ষণের কথা শুনে মায়া বিছানার দিয়ে নিচে নেমে খাটের পিছনে দাঁড়ায়। অর্ক দরজা লক করে দিয়ে বিছানার উপরে বসল। মায়া, তুমি লুকিয়ে বাঁচতে পারবে না, আজকে আমাদের বাসর রাত। আসো দুজনে এনজয় করি। মায়া ভয়ে সমানে থরথর করে কাঁপছে। অর্কের কথাগুলো বিষের মতো লাগছে। কিন্তু মায়া তো পুরোই ফেঁসে গেছে। অর্ক বিছানা থেকে নেমে মায়ার পাশে গিয়ে দাঁড়ায়। তারপর আচমকাই মায়ার ঠোঁট দখল নিল। মায়া তো হতভম্ব হয়ে তাকিয়ে থাকে, কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। অর্ক মায়ার ঠোঁট ছেড়ে দিয়ে গালে ঠাসঠস করে থাপ্পড় বসিয়ে দিল। মায়া গালে হাত দিয়ে অর্কের দিকে তাকায়। মায়া কিছু বলার আগেই অর্ক মায়াকে দেয়ালের সাথে চেপে ধরে বলল, সেদিন সবার সামনে আমার গালে থাপ্পড় মারার কারণে তোকে বিয়ে করেছি। কিন্তু তুই এটা মনে রাখিস, তোকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু স্ত্রীর অধিকার কখনো পাবি না। অর্ক চৌধুরীর বউ হয়ে এই বাড়িতে থাকবি ঠিকই, কিন্তু স্বামীর ভালোবাসা কখনো পাবি না। কথাটা কান খুলে শুনে রাখিস। কথাগুলো বলে বালিশ নিয়ে ফ্লোরে ঘুমানোর জন্য পার্টি বিছাতে লাগল। মায়া অর্কের পাশে গিয়ে বলল, আপনি বিছানায় গিয়ে শুয়ে পড়েন, আমি নিচে ঘুমাচ্ছি। অর্ক কোনো কথার উত্তর না দিয়ে বিছানার উপরে গিয়ে শুয়ে পড়ল। মায়া ফ্লোরে বসে আছে। সারারাত না ঘুমিয়ে কাটিয়ে দিল মায়া। সকালের মিষ্টি রোদের আলো অর্কের চোখে পড়ে ঘুম ভেঙে যায় তার। চোখ মেলে মায়াকে ফ্লোরে বসে থাকতে দেখল। মাথাটা ঝিমঝিম করছে মায়ার। অর্ক বিছানা দিয়ে নেমে ওয়াশরুমে ঢুকল। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে মায়া এখনো ফ্লোরে বসে আছে। কি ব্যাপার, এখনো এভাবে বসে আছো কেন?
ঘর ভরা মেহমানদের দেখানোর শখ হয়েছে নাকি? যে অর্ক চৌধুরী যে মেয়ের রূপে পাগল হয়ে বিয়ে করেছে তাকে তার বিছানায় জায়গা দেয়নি। নিশ্চুপ মায়া। এবার কিন্তু মেজাজ গরম হয়ে যাচ্ছে। তুই উঠবি নাকি তোকে টেনে তুলব? মায়া অর্কের মুখের দিকে তাকায়। শোনেন, মানুষের সাথে কি করে কথা বলতে হয় সেটাও শেখেননি মনে হয়। ভদ্রতার বিন্দুমাত্র ছোঁয়া নেই আপনার মনে। ও হ্যাঁ, বলেই তো গেছি আপনি হলেন বাবা মায়ের বিগড়ে যাওয়া ছেলে। যে নিজেকেই সম্মান দিতে জানে না সে মানুষকে কি করে সম্মান দিবে? গতকালকে মন খারাপ ছিল তাই আপনার কথার কোনো উত্তর দেইনি। এখন আমি যেটা বলছি মনোযোগ দিয়ে শুনেন। আপনার মতো ছেলেকে আমি ঘৃণা করি, আর স্বামী তো দূরের কথা, আপনার সাথে কথা বলতে ও আমার ঘৃণা লাগছে। আপনাকে কখনো আমার স্বামী বলে পরিচয় দিব না, কারণ স্বামীর জায়গাটা পবিত্র, যেটা সবাইকে দেয়া যায় না। অর্ক ভ্রু কপাল একত্রে করে রুম থেকে বেরিয়ে গেল। মায়া আস্তে আস্তে উঠে ফ্লোরে রাখা বিছানা তুলে এক পাশ করে রাখল। দরজায় খটখট শব্দে মায়া মাথায় ঘোমটা টেনে বিছানার উপরে গিয়ে বসল। অর্কের ছোট বোন হাত ভর্তি ট্রেতে করে নাস্তা নিয়ে এলো। মায়াকে দেখেই মুখের কোণে হাসি ফুটে উঠল। মায়া ও হাসল। বিছানার উপরে নাস্তার ট্রেটা রেখে মায়ার পাশে বসল। অর্কের ছোট বোন মায়ার দিকে হা করে তাকিয়ে আছে। বিষয়টা বুঝতে পেরে মায়ার খুবই আনিজি লাগছে। মায়া কথা বলার জন্য মুখ খুলবে তখনই অর্কের ছোট বোন বলে উঠল, ভাবি তুমি না দেখতে পরীর মতো। তোমাকে যত দেখি ততই মুগ্ধ হই। তাই তো বলি আমার ছোট ভাইয়ের মাথাটা তুমি ঘুরিয়ে দিল কিভাবে? ভাইয়া তো জিদ করে বসেছিল তোমার সাথে 3 দিনের মধ্যে বিয়ে না দিল সে আত্মহত্যা করবে। তারপর আর কি করার, তোমাকে খোঁজার মিশন শুরু করলো। তারপর তো একবারে বিয়ে করে তোমাকে ঘরে নিয়ে এলো। জানো ভাবি আমার ভাইটা খুব জেদি, যেটা বলে সেটাই করে। ছোটবেলা থেকে আদর পেয়ে পেয়ে এমন বাদর তৈরি হয়েছে। এই যা নতুন ভাবির সাথে সকালবেলায় প্যানপ্যানানি শুরু করে দিলাম। তা ভাবি তুমি তো কিছু বলছো না। লজ্জা লাগছে বুঝি? মায়া ফিক করে হেসে দিল। এই যে আমার মিষ্টি ননদিনী, তোমার নামটা কি শুনি? মায়ার কথা শুনে অর্কের ছোট বোনের কথা বলা বন্ধ হয়ে গেছে। তোতলাতে তোতলাতে বলল, মিষ্টি। মায়া তো পুরোই অবাক। মুচকি হাসি দিয়ে বলল, তুমি দেখতে যেমন মিষ্টি, নামটাও মিষ্টি রেখে ভালো করেছে। নিচ থেকে উচ্চস্বরের আওয়াজ শোনা যাচ্ছে। মিষ্টি কিছুক্ষণ চুপ করে খেয়াল করছে কার কণ্ঠস্বর এত সকালবেলা। মনে মনে যা ধারণা করেছিল তাই হয়েছে। কণ্ঠস্বরটা তার মায়ের। বুঝতে পারল তিনি এখন তার আগে রূপে ফিরে এসেছে। ভাবি তুমি নাস্তা করো, আমি নিচে যাচ্ছি। মিষ্টি বসা ছেড়ে উঠে যাওয়ার জন্য পা বাড়াতেই যাবে, ঠিক তখনই জিহ্বাতে কামড় দিয়ে মুখটা পিছনে ফিরে তাকিয়ে বলল, ভাবি। মায়া মুখটা তুলে মিষ্টির দিকে তাকিয়ে, হুম বলো। সরি ভাবি। মিষ্টির মুখে সরি শব্দটা শুনে চমকে গেল সে। কি হলো, হঠাৎ করে সরি বলছো যে? কি হয়েছে?
আসলে তুমি তো আমার বড়, কিন্তু ভুলে তোমাকে আপনি না বলে তুমি করে বলে ফেলেছি। প্লিজ ভাবিজি, রাগ করো না। এই যে কান ধরে বলছি। ধুর পাগলি, কি যে বলো না তুমি। রাগ করব কেন? তুমি শব্দটাই শুনতে মধুর লাগে। মনে হয় কত আপন। আর আপনি তো অচেনা মানুষকে বলে। তুমি যে প্রথম সাক্ষাতে আমাকে আপন করে নিয়েছো, এটাই তো আমার সৌভাগ্য। মিষ্টি মায়াকে জড়িয়ে ধরল। ভাবি, তুমি কত ভালো। আর আমার বড় ভাবি। তার কথা শুনলে গা জ্বলে আমার। মায়া মিষ্টির দিকে তাকিয়ে বলল। কথা শুনলে গা জ্বলে কেন? কোনো সমস্যা? তুমি নিজেই বুঝতে পারবে কেন গা জ্বলে। ওহ আচ্ছা ভাবি, তুমি নাস্তা করে নাও, আমি আবার পরে আসতেছি। মায়া আস্তে আস্তে নাস্তা করে বিছানার উপরে মাথাটা ঠেকিয়ে আধাশোয়া অবস্থায় শুয়ে পড়ল। এক রাতের ব্যবধানে মায়ার অবস্থা বেশ করুণ হয়ে উঠল। মায়া বেশ চিন্তিত এই বিয়েটাকে নিয়ে। শেষমেশ অর্ক চৌধুরীর সাথে বিয়েটা হবে কল্পনাও করতে পারেনি। মাথাটা পুরোই খারাপ হয়ে যাওয়ার উপক্রম হয়ে উঠেছে। সকালের পরিবেশটা খুবই মনোমুগ্ধকর। কিন্তু মায়ার কাছে ভালো লাগছে না। ঘড়ির দিকে তাকায়। 8:05। কালকে তার কলেজে জরুরি ক্লাস আছে। কিন্তু কি করে কলেজে যাবে বুঝতে পারছে না। অর্কের বাসা থেকে কলেজ বেশ দূরে। হেঁটে যেতে পারবে না সে, কারণ হেঁটে গেলে আধা ঘন্টা লেগে যাবে। কিন্তু কালকে তার কলেজে যাওয়াটা ভীষণ জরুরি। একবার অর্কের সাথে কথা বলে দেখব নাকি। ধুর, কি যে ভাবি। অর্ক কখনো আমাকে সাহায্য করবে না। যেভাবেই হোক অন্য ব্যবস্থা করতে হবে। মায়া জানালার পাশে গ্রিল ধরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। মনটা ভীষণ খারাপ লাগছে। খুব কষ্ট হচ্ছে তার। হঠাৎ তার বাবা মায়ের উপরে রাগটা টগবগ করে জ্বলে উঠল সমস্ত শরীরে। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছে না। দ্রুততার সাথে জানালার কাছ থেকে এসে আস্তে আস্তে বিছানার উপরে বসল। বিছানার সাথে হেলান দিয়ে আধাশোয়া অবস্থায় শুয়ে আছে। আচমকাই নিচ থেকে খুব জোরে চিল্লাচিল্লির আওয়াজ কানে আসতেই শোয়া থেকে উঠে বসল। চোখ যেন টেনে খুলতেই পারছে না। তবুও খুব জোর করে চোখ মেলে তাকাল। বিছানা দিয়ে নেমে দরজার পাশে দাঁড়িয়ে দরজাটা একটু ফাঁক করে তাকাল। নিচে অর্কের মা মোবাইলে জোরে জোরে কথা বলছে। মায়ের গলা এত বড় যে নিচ থেকে উপরে বসে শোনা যাচ্ছে। মায়া মাথায় ঘোমটাটা টেনে দিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামল। মায়া নামার সময় অর্কের মা বড় বড় চোখ করে তাকিয়ে থাকল। মায়া সেদিকে তেমন নজর না দিয়ে অর্কের মায়ের পাশে গিয়ে দাঁড়াল। মায়াকে দেখে ফোনটা রেখে বিরক্তের স্বরে বলল, এ কি, তুই এখানে এসেছিস কেন? তোর কি কাজ নিচে? আমতা আমতা করে গলার ভিতরে কয়েকটা ঢোক গিলে তারপর বলল, আপনি কথা বলছেন তাই এসেছি, ভাবছিলাম যদি কিছুর প্রয়োজন হয়। শোন, বেশি ন্যাকামি করবি না। তোর মুখটা দেখলেও মেজাজ গরম হয়। শোন, তোকে আমি কখনো আমার পুত্রবধূ হিসেবে মানি না, আর মানবও না। মা, এই তুই আমাকে মা বলে ডাকবি না।
মায়া মায়ের কথার কোনো উত্তর দেয়নি। মাথাটা নিচু করে নিচ থেকে উপরে চলে গেল। অর্কের মা বিড়বিড় করতে করতে রান্নাঘরে ঢুকল। মায়া রুমে গিয়ে এক কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকে। চোখ দিয়ে পানি পড়ছে। মায়া ভাবতে থাকে। আকাশের ভাসমান মেঘগুলোর মতো অসংখ্য অগণিত ভাবনা তার বুকের মাঝে সারাক্ষণ খেলা করে। মনে হয় যেন এই মেঘ তার আকাশ থেকে কোনো দিন শেষ হবে না। এমন সময় অর্ক এসে রুমে ঢুকল। মায়া দরজা খোলার আওয়াজ শুনে মুখটা ঘুরিয়ে তাকায়। অর্কের চোখে চোখ পড়লে অর্ক রাগী লুকে মায়ার দিকে তাকায়। মাও ভ্রু কপাল একত্রে করে এক ধ্যানে অর্কের দিকে তাকিয়ে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আমার চোখ দিয়ে আমি তাকিয়ে আছি তাতে কার বাপের কি? শোনেন বাপ তুলে একটা কথাও বলবেন না। অর্ক মায়ার দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, কি বললি তুই আবার বল। যা বলার বলছি। বারবার বলবো নাকি? হ্যাঁ বলবি, 100 বার বলবি। যদি না বলি? অর্ক মায়ার চুলের মুঠি ধরে বলল, ভিখারির মেয়ে তোর এত সাহস হলো কিভাবে? তোর যত বড় মুখ না তুই তত বড় কথা বলিস। মায়া এবার রাগের বশে অর্কের হাত ছিটিয়ে ধাক্কা মেরে এক পাশ করে দাঁড়ায়। অর্ক এবার ফোঁসাতে ফোঁসাতে মায়াকে টেনে বিছানার উপরে ফেলে দিয়ে মায়ার উপরে ঝাঁপিয়ে পড়ে। মায়া প্রচণ্ড ভয় পেয়ে যায়। তোতলাতে তোতলাতে বলল, কি করছেন আপনি? অর্ক কোনো কথা বলছে না। মায়ার দুহাত শক্ত মুঠি করে চেপে ধরেছে। ধীরে ধীরে মায়ার মাঝে ডুব দিল। মায়ার চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগল। নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করেও শেষমেশ ব্যর্থ হয়ে স্বামীর ভোগের শিকার হতে হল তাকে। অর্কের চাহিদা মিটে গেলে মায়াকে ছেড়ে দিয়ে শার্ট পরলে পড়তে বেরিয়ে যেতে নিলে মায়া বিকট আওয়াজে ডাক দিল, অর্ক চৌধুরী দাঁড়ান। কোথায় যাচ্ছেন? ভোগ করা শেষ, এখন পালিয়ে যাচ্ছেন? আপনি তো সেই অর্ক চৌধুরী না গতকালকে বলেছিলেন আমাকে কখনো স্ত্রীর অধিকার দিবেন না। তাহলে আজকে কোনো অধিকারে আমাকে ধর্ষণ করলেন? জবাব দিন। অর্ক মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মায়ার প্রশ্নের কোনো উত্তর তার কাছে নেই। কি বলবে? নিজেকে তো সত্যি অপরাধী মনে হচ্ছে। আসলেই তো সে মায়াকে ধর্ষণ করেছে। অর্ক স্তব্ধ হয়ে যায় কিছুক্ষণ। তারপর রুম থেকে বেরিয়ে যায়। অর্ক চলে গেলে মায়া ফ্লোরে হাত পা মেলে দিয়ে বসে থাকে। চোখ দিয়ে পানি পড়ছে। দুহাত দিয়ে পানি মুছতে থাকে, তবুও পানি বেরিয়ে আসতে থাকে। প্রায় আধা ঘন্টা ফ্লোরে বসে থেকে বিছানার নিচ থেকে বাবার বাড়ি থেকে আনা ব্যাগ খুলে শাড়ি বের করল। তারপর টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে ঢুকল। আয়নার সামনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। ঝর্নার পানি ছেড়ে দিয়ে ফ্লোরে বসে থাকল। পুরো 1 ঘন্টা ভিজার পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে মায়া। চোখ দুটো তার লাল হয়ে আছে। কষ্টে বুক ফেটে যাচ্ছে। শাওয়ার নিয়ে খুব কষ্টে হেঁটে বিছানার উপরে বসল। হাঁটার মতো শক্তি নেই মায়ার শরীরে। তারপর দাঁত দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে রাখে। মায়া ভাবছে কি থেকে কি হয়ে গেল। কত স্বপ্ন ছিল তার, এক মুহূর্তে সব শেষ হয়ে গেল। মায়ার মতো কত ফুটন্ত ফুল এভাবে ঝরে যাচ্ছে। পৃথিবীর মানুষগুলো কি যে নিষ্ঠুর। বাবা বলো মা বলো সবাই স্বার্থপর। স্বার্থের জন্য তারা নিজের মেয়েকেও বিক্রি করে দিতে পারে। সব মানুষগুলো শুধু পায়ের তলায় ফেলে পিষে চ্যাপ্টা করে ফেলতে চায়। দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। মায়া এখনো শুয়ে আছে। শরীরটা খুব খারাপ লাগছে। মিষ্টি এসে খাবার দিয়ে গিয়েছিল, কিন্তু মায়ার খেতে ইচ্ছে করেনি বলে খাবার যেমনটা তেমনই রাখা আছে টেবিলের উপরে।
ফাল্গুনের শেষ বিকেল। চারিদিকে যান্ত্রিক ও কোলাহলের মাঝেও প্রকৃতিতে কিসের যেন একটা বিষণ্ণ নীরবতা। যে বিষণ্ণতা ও নীরবতা বিষণ্ণ মন ছাড়া যেন কারো বোঝার উপায় নেই। মায়া একটি ছাদের কোণে বসে আছে। কি ভাবছে নিজেই জানে না। লক্ষ্যহীন ভাবনা। বসন্তের আগমনে চারিদিকে নবরূপে সাজ রব। গাছে গাছে, ফুলে ফুলে অদ্ভুত মন মাতানো গন্ধ। নানান রঙের, নানান সুরে প্রকৃতি হাসছে মনকাড়া সৌন্দর্য নিয়ে। ভাবনার মাঝে হঠাৎ পায়ের আওয়াজ শুনে মায়া পাশ ফিরে তাকায়। দেখল মিষ্টি দাঁড়িয়ে আছে। ভাবি, তুমি এখানে একা একা কি করছো? নিচে চলো। নিচে ভালো লাগছে না, তাই ছাদে আসলাম। হুম। আমি কি তোমার পাশে বসতে পারি? মুচকি হাসি দিয়ে। মিষ্টির মুখে হাসি। মায়ার বুকের মাঝে হঠাৎ এক চিলতে ভালো লাগার বাতাস যেন ঝর্ণার মতো কলকল করে বয়ে গেল। মায়া মিষ্টির দিকে তাকিয়ে হাসছে। ভাবি ননদ দুজনেই হাসতে লাগল। মায়াকে সাথে নিয়ে সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগেই ছাদ থেকে নেমে যায় মিষ্টি। নিচে নেমে মায়াকে বলল, ভাবি। হুম মম। তুমি রুমে গিয়ে বিশ্রাম করো, আমি তোমার জন্য নাস্তা বানিয়ে আনছি। তুমি একা বানিয়ে আনবে? হুম। ধুর পাগলি, তুমি একা কেন? আমিও তোমার সাথে বানাবো। না ভা। এই মিষ্টি, চুপ করো, একটা কথাও শুনছি না তোমার। আমিও তোমার সাথে নাস্তা বানাবো। হুম ঠিক আছে। মিষ্টির সাথে মায়া রান্নাঘরে ঢুকে নাস্তা বানাতে ব্যস্ত হয়ে পড়ে। মায়া লুচির সাথে সবজি বানালো। তার চা বানিয়ে ফ্লাক্স করে ডাইনিং টেবিলে সাজালো। মিষ্টি, তুমি সবাইকে নাস্তা খাইয়ে দাও, আমি আমার রুমে যাচ্ছি। ঠিক আছে ভাবি। তুমি রুমে যাও, আমি সবাইকে খাইয়ে তোমার কাছে আসতেছি, তারপর দুজনে একসাথে খাবো। ঠিক আছে। মায়ার বুকের ভিতরে কঠিন একটা ভালো লাগা দোলা দেয়। ঠোঁটের কোণে অদৃশ্য হাসি হেসে তারপর রুমে গিয়ে বসল। এমন সময় অর্ক রুমে আসল। মায়ার চোখ অর্কের দিকে পড়তেই দ্রুততার সাথে চোখ নামিয়ে নিল। অর্ক এসে গা থেকে জামাটা খুলে আলনার উপরে রাখে। তারপর বিছানার উপর পা ঝুলিয়ে বসে পা থেকে জুতা খুলতে খুলতে মাথাটা নিচু করে বলল, মায়া, আই অ্যাম রিয়েলি সরি। মুখটা অর্কের দিকে তাকিয়ে বলল, কিসের সরি? আমার ভুল হয়ে গেছে। তোমার সাথে আমি যেটা করেছি তার জন্য দুঃখিত। আসলে ব্যাস, অনেক হয়েছে। আপনার মুখে এসব কথা মানায় না। আপনি যেটা করেছেন তার কোনো ক্ষমা নেই। আপনি একটা লম্পট, চরিত্রহীন। মায়া মুখে লাগাম টেনে কথা বলো। লাগাম টেনে কথা বলবো কেন? যা সত্যি তাই বলছি। অর্ক এবার দাঁতের উপরে দাঁত চেপে ধরে বলল, আর একটা কথা বলে দেখ তো দেখি। তারপর দেখ আমি কি করি। অর্কের চোখ দুটো লাল হয়ে আছে। মায়া ভয়ের চোটে ঢোক গিলল। তারপর আর কোনো উত্তর দিল না। চুপচাপ মাথাটা নিচু করে তাকিয়ে থাকল। অর্ক মায়ার দিকে এগিয়ে আসল। তারপর মায়ার দিকে চোখ বড় বড় করে তাকায়। আমতা আমতা করে মায়া বলল, আপনি এমন করে আমার দিকে তাকিয়ে আছেন কেন? বেশ করেছি। আপনি আমার থেকে দূরে থাকেন। যদি না থাকি তখন বুঝবেন বলেই মায়া চলে যেতে নিলে অর্ক মায়ার হাত খপ করে চেপে ধরল। মায়ার সমস্ত শরীরে অদ্ভুত শিহরণ জাগে। তবুও নিজেকে সম্পূর্ণ নির্বিকারে রাখতে ছলনার আশ্রয় নিয়ে হাত ছাড়িয়ে নিতে চেষ্টা করল।
দেখেন আমার হাত ছাড়েন বলছি। ব্যথা লাগছে কিন্তু। লাগুক। ঈশ্বস। মামার বাড়ির আবদার নাকি? হাত ছাড়েন। না হলে কিন্তু আমি চিৎকারও করব। অর্ক মুখ চেপে ধরে হাসতে লাগল। হ্যাঁ, চিৎকার করো। তারপর মায়ার কানের কাছে মুখটা এনে বলল। তা চিৎকার করে কি বলবে? বলবো, আপনি আমাকে। হুম। কি বলো? আমি তোমাকে কি বলবো? আপনি আমাকে। আপনি আমাকে। ভয় পাচ্ছ কেন? বলো আমি তোমাকে কি করেছি? মায়া আর কথা বলতে পারছে না। তারপর বুকের ভিতরে কিসের যেন ভাঙচুর হয়। বুকটা ধড়ফড় করতে থাকে। অর্ক আচমকাই মায়াকে একটানে বুকের সাথে ঝাপটে ধরে বলল। এতক্ষণ ভালোভাবে সরি বলছিলাম কিন্তু তোমার তো দেখছি ভাব বেড়ে গেছে। এবার দেখব তুমি কি করো। কথাটা বলতে বলতেই মায়ার হাত আরো শক্ত করে চেপে ধরল। মায়ার হাতে থাকা কাচের চুড়ি ভেঙে হাতে বিঁধল। মায়া প্রচণ্ড যন্ত্রণায় হাত ছাড়ানোর জন্য চেষ্টা করতে লাগল। কিন্তু অর্ক রাগী লুকে মায়ার চোখের দিকে ঢ্যাবঢ্যাব করে তাকিয়ে থাকে। মায়ার হাত বেয়ে গড়িয়ে রক্ত বের হতে থাকে। রক্ত গড়িয়ে যখন অর্কের হাত স্পর্শ করে তখন অর্ক মায়ার হাত ছেড়ে দিয়ে হতবাক হয়ে যায়। ভয়ে তার চোখ দুটো কপালে উঠল। কি করল সে? মায়ার হাত বেয়ে রক্ত বেরিয়ে আসছে। অর্ক তড়িঘড়ি করে ওয়ার্ড্রোবের ড্রয়ার খুলে ফার্স্ট এইডের বাক্সটা বের করে মায়ার পাশে বসল। মায়ার হাতটা নিজের কাছে নিয়ে তুলোয় করে ডেটল নিয়ে তারপর ক্ষতস্থানে লেগে থাকা রক্ত পরিষ্কার করে তারপর সেভলন মলম লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিল। মায়ার চোখ দিয়ে পানি পড়ছে। অর্ক মায়ার মুখের দিকে তাকিয়ে মায়ার হাত ধরে বিছানার উপরে বসিয়ে রুম থেকে বেরিয়ে গেল। অর্ক চলে গেলে মিষ্টি নাস্তা নিয়ে রুমে আসলো। ভাবির হাতে ব্যান্ডেজ দেখে দৌড়ে নাস্তার ট্রেটা টেবিলের উপরে রেখে ভাবির পাশে বসল। ভাবি তোমার হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে তোমার? ও তেমন কিছু না। তাহলে হাত কাটলো কিভাবে? আসলে আমি ওয়াশরুমে ঢোকার সময়ে পা পিছলে নিচে পড়ে যাই আর হাতের চুড়ি ভেঙে কাচ বিঁধে গিয়ে এমন হয়েছে। কি বলো তুমি? এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। তুমি আমাকে ডাক দিল না কেন? আসলে আমি নিজেই বুঝতে পারিনি। ওহ। তাহলে তোমার হাত ব্যান্ডেজ করলো কে? তোমার ভাই করেছে। ওহ। ভাবি আসো আমি তোমাকে খাইয়ে দেই। মানে? মানে কি আবার? আসো বলছি। হুম। মিষ্টি মায়ার পাশে বসে রুচির সাথে সবজি দিয়ে মায়ার মুখে তুলে খাইয়ে দিল। মায়া খুব তৃপ্তি সহকারে খেল। খাওয়ানো শেষ হলে মিষ্টি বলল, ভাবি তুমি একটু বসো আমি ট্রেটা রেখে আসি। হুম। মিষ্টি চলে গেল। মায়ার হাতে প্রচণ্ড পেইন করছে। ভিতরে জ্বলছে খুব।
মায়া হাতটা বালিশে উপরে রেখে খাটের সাথে হেলান দিয়ে বসল। প্রায় 30 মিনিট পরে মিষ্টি আসলো। ভাবি তুমি কি সজাগ আছো? মিষ্টির ডাক শুনে মায়া আচমকাই লাফিয়ে উঠে বসল। সজাগ আছি। মিষ্টি মায়ার সামনে মেডিসিন আর এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল। ভাবি ব্যথার ওষুধটা খেয়ে নাও, তাহলে রাতে আর জ্বলবে না। আমি ডক্টরের সাথে ফোনে আলাপ করে রহমান চাচাকে দিয়ে আনিয়েছি। রহমান চাচা? ও সরি, তুমি তো রহমান চাচাকে চিনো না। কারণ এ বাড়িতে আসার পরে তো তোমার সাথে তার পরিচয় হয়নি। রহমান চাচা হলো আমাদের অনেক বিশ্বস্ত মানুষ। তাকে আমরা চাচা বলেই ডাকি। কখনো তাকে কাজের লোক মনে করি না। তোমাকে তার অনেক পছন্দ হয়েছে। সকালে আমাকে বলল, এই মেয়ে ছোট সাহেবের জন্য পারফেক্ট। বাসার সবাইকে সে ঠিক করতে পারবে। মিষ্টির কথা শুনে মায়া ও পুরোই হা হয়ে গেল। কি বলবে বুঝতে পারছে না। মিষ্টি মায়ার মুখে ওষুধটা দিয়ে গ্লাসটা মুখের সাথে লাগিয়ে বলল, এই যে হা করে লাভ নেই, পানিটা খেয়ে নাও জলদি। না হলে ওষুধের তিতা ভাবটা তোমার পুরো মুখে লেগে যাবে। মায়া তাড়াতাড়ি পানিটা খেয়ে নিল। তারপর মুখ চেপে ধরে হাসতে লাগল। আচ্ছা ভাবি তুমি থাকো, আমি রান্নাঘরে যাচ্ছি। মিষ্টি শোন। হুম। কিছু বলবা? হুম। কি? কালকে সকালে আমার কলেজে জরুরি ক্লাস আছে, তাই কলেজে যাওয়াটা খুব জরুরি। এখন তুমি যদি আমাকে সাহায্য করতে তাহলে আমার উপকার হতো। মিষ্টি মুচকি হাসি দিয়ে বলল। ভাবি তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে ফেলব। আচ্ছা। পরের দিন সকাল 6:45 মিষ্টির ডাকে ঘুম ভাঙল মায়ার। আধোভাবে চোখ খুলে তাকায়। বিছানার পাশে তাকিয়ে দেখে অর্ক ঘুমুচ্ছে। দুহাত দিয়ে চোখ মুছে ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠল। ইসস 7টা বেজে আসছে। উফফ, কি যে হলো আজ। এলার্ম দিয়ে রাখলাম, সেটা ও বাজল না আজকে। মোবাইলটা ও আমার সাথে মজা করে। তাড়াতাড়ি বিছানা দিয়ে নেমে দরজাটা খুলে দিল। আসসালামু আলাইকুম ভাবি। তুরিমি এখনো ঘুমুচ্ছ? রুমের দিকে উকি মেরে দেখে অর্ক আড়মোড়া দিচ্ছে বিছানার উপরে। সাথে সাথে মিষ্টির কণ্ঠস্বরটা আরো চওড়া হয়ে উঠল। ভাবি তুমি না। আমি কি করলাম মিষ্টি? কাল রাতে আমি তোমাকে কি বলেছিলাম? কি বলেছিলে? ভাবি তুমি না। আমি কি? উফ। রাতে বললাম আর তুমি সকাল হওয়ার সাথে সাথেই ভুলে গেছ। যাও তোমার সাথে আরি। এই যে আমার মিষ্টি ননদিনী, আমি না সত্যি ভুলে গেছি, তুমি একটু মনে করিয়ে দাও না। এই যে কান ধরে বললাম আর ভুল হবে না। মিষ্টি ফিক করে হাসি দিয়ে মায়াকে জড়িয়ে ধরে বলল, আমার সাথে যে আজকে তোমার কলেজে যাওয়ার কথা বলছিলাম না, এটা কিন্তু বানানো কথা। মায়া তো পুরোই হতবাক হয়ে যায়। মুখ খুলতে যাবে তখনই মিষ্টি মায়ার কানে বলল, ভাইয়া জেগে আছে, তুমি বলো যে তোমার সময় নেই, তুমি এখন যেতে পারবে না। যা বলছি তাই করো কেমন? মায়া রুমে ঢুকে বলল, মিষ্টি আমার এখন কাজ আছে, তাই তুমি একাই যাও, আমি এখন যেতে পারবো না। ভাবি প্লিজ না করো না। আমার সাথে চলো না প্লিজ। দুজনের চেঁচামেচির শব্দে অর্ক বিছানার উপরে উঠে বসল। মিষ্টি কি হয়েছে? সকালবেলা কি শুরু করলি? মিষ্টি অর্কের দিকে তাকিয়ে বলল।
দেখো না ভাইয়া, কালকে ভাবিকে বলছি আমার সাথে আজকে কলেজে যেতে হবে, কিন্তু ভাবি এখন যেতে চাচ্ছে না। তুমি একটু বলো না যেতে। মিষ্টি এত করে যখন বলছে তাহলে যাও না ওর সাথে। ঠিক আছে। মিষ্টি মায়ার দিকে তাকিয়ে চোখ টিপ মেরে হাসতে হাসতে বেরিয়ে গেল। সকাল 8:10 মিষ্টি রেডি হয়ে মায়ার রুমের সামনে আসলো। ভাবি ভাবি বলে ডাকল মিষ্টি। তুই ভিতরে এসে বসো, মায়া রেডি হচ্ছে। প্রায় আধা ঘন্টা পর মায়া সাজগোজ করে বেরিয়ে আসলো। মনের মতো করে সেজেছে আজ। কালো রঙের শাড়ি পরেছে, চুলগুলো একপাশ করে ছেড়ে রেখেছে, ঠোঁটে গাঢ় করে খয়েরি রঙের লিপস্টিক লাগিয়েছে, মুঠো ভর্তি চুড়ি পরেছে। নিজের কাছেই নিজেকে ভালো লাগছে। মায়া বেরিয়ে আসলে মিষ্টি সহ অর্কের চোখ কপালে উঠল। অর্কের দিকে মায়ার চোখ পড়তেই অর্ক তো পুরোই বাকরুদ্ধ হয়ে যায়। মায়া তো এমনিতেই সুন্দরী, তাই হালকা সাজে দারুণ লাগছে। অর্কে মায়ার থেকে চোখই ফিরাতে পারছে না, বিমুগ্ধ চোখে তাকিয়ে থাকে। মায়া তো লজ্জায় একাকার হয়ে যায়। মিষ্টি, তুমি কি রেডি? কল্পনার রাজ্য থেকে দুই ভাইবোন বেরিয়ে আসলো। হ্যাঁ ভাবি, আমি রেডি। কিন্তু ভাবি, কালো রঙে তো তোমায় পরীর মতো লাগে। তোমাকে এই সাজে যে দেখবে সেই তোমার প্রেমে হাবুডুবু খাবে। তাই তো বলি, তোমাকে দেখেই আমার ভাই পাগল কেন হয়েছিল। এবার সব জটলা খুলে গেল। অর্ক রাগী লুকে মিষ্টির দিকে তাকিয়ে বলল, এই তোর কলেজ আছে না? যা জলদি যা। মায়া আর মিষ্টি বেরিয়ে গেল। গেটের সামনে দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছে দুজনে। রিকশা পেলেই দুজনে রিকশায় বসল। ভাবি, একটা কথা বলি। হুম। একটা কেন, 10টা বলো, সমস্যা নেই। ভাবি, আমার ভাইটা কিন্তু একদম খারাপ না। তুমি চেষ্টা করলে ভাইয়াকে ভালোর রাস্তায় আনতে পারবে। বন্ধুদের পাল্লায় পড়ে এটা ওটা খাওয়া শিখেছে। তুমি যদি একটু কেয়ার করো তাহলে আমার বিশ্বাস ভাইয়া তোমার কথা ফেলতে পারবে না। একজন স্ত্রী পারে তার স্বামীকে ভালো করতে। আমি কি বলছি তুমি বুঝতে পারছো? মায়া পলকহীনভাবে কিছুক্ষণ মিষ্টির দিকে তাকিয়ে থাকে। কিছু তো বলো ভাবি। ঠিক আছে, আমি চেষ্টা করব। মিষ্টি মায়াকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো হয়ে বলল, আচ্ছা ভাবি। আমি চাই আমার ভাইটা ও আর 5 জন ভালো মানুষের মতো হোক। আমার সব স্বপ্ন এই ভাইটাকে নিয়ে। মিষ্টি, এভাবে বলে না। নিজেকে সামলে নাও। হুম। কলেজের সামনে গিয়ে রিকশা থামল। মায়া রিকশা থেকে নামল। মিষ্টি রিকশা ভাড়া দিয়ে বলল, ভাবি তুমি তোমার কাজ সেরে আসো, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি। ঠিক আছে। আমার কাজটা হয়ে এলে এখানেই আসব। হুম। যাও। মিষ্টি সিঁড়িতে বসে আছে। প্রায় 1.5 ঘন্টা পর গেটের দিকে চোখ পড়তেই চমকে উঠল। ভয় ঢোক গিলতে লাগল। একই ভাইয়া কলেজে চলে এসেছে। যদি আমাকে দেখে ফেলে তাহলে তো খবর করে দিবে। মিষ্টি উল্টো দিক করে বসল যাতে অর্কের চোখে ধরা না পড়ে। হঠাৎ পিছন থেকে কারো হাতের স্পর্শে লাফিয়ে উঠল। ভয়ে হাত পা থরথর করে কাঁপতে লাগল। মুখটা ধীরে ধীরে পিছনে ঘুরে তাকায়। দেখে ভাবি দাঁড়িয়ে আছে। মিষ্টি দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। মায়াকে জড়িয়ে ধরে বলল, ভাবি ভাইয়াকে মাত্র কলেজে দেখলাম। কি বলো? হুম। জলদি কলেজ থেকে বের হব। হুম, চলো। দুপুর গড়িয়ে বিকালের লাল আভা এসে পড়েছে রুমের ভিতরে। মায়া জানালার একপাশে দাঁড়িয়ে বাহিরের পরিবেশ উপভোগ করছে।
বেশ ভালো লাগছে বিকালের মনোরম পরিবেশটা। রাত 10টা বেজে 10 মিনিট বাজল। অর্ক এখনো বাসায় ফেরেনি। মায়া বুঝতে পারল নিশ্চয়ই সে ক্লাবে গেছে বন্ধুদের সাথে আড্ডা মারতে। অর্ক ক্লাবে সোফার উপরে বসে আছে। অর্কের বন্ধু নবীন এসে বলল, এই শালা বিয়ে করে বউকে একলা রেখে এখানে কি করিস? অর্ক নবীনের দিকে তাকিয়ে আবার মুখটা অন্যদিকে ফিরিয়ে বলল, আর বিয়ে মানে কি দোস্ত? মানে কিছু না। তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস। বল না দোস্ত, কি হয়েছে? বিয়ে তো নিজের পছন্দেই করলি, তাহলে কি সমস্যা? ঠিক তখনই রুদ্র এসে নবীনের কাঁধে ভর দিয়ে হাসতে লাগল। রুদ্রের হাসার কারণটা নবীন জানতে চাইলে রুদ্র বলল, আরে দোস্ত, অর্কের বউ ভার্জিন না, তাই তোর শালার মন খারাপ। রুদ্রের কথা শুনে নবীন ও হাসতে লাগল। দুজনের হাসি দেখে অর্কের মাথায় প্রচণ্ড রাগ উঠল। অর্ক বসা ছেড়ে উঠে রুদ্রের শার্টের কলার ধরে ঝাঁকাতে লাগল। এই রুদ্র, তোর এত সাহস হলো কি করে? তুই আমার বউয়ের নামে এত বড় বাজে কথা বললি? তোকে আজকে আমি জানেই মেরে ফেলব। নবীন অর্কের হাত ছাড়াতে চেষ্টা করলে অর্ক নবীনের গালে এক ঘুষি মারল। অর্ক, শোন দোস্ত, আমি তো মজা করছিলাম। তুই সেটাকে সিরিয়াসলি নিচ্ছিস কেন? দোস্ত, আমি জাস্ট ফান করছিলাম। শালা হারামজাদা, এটা কি ধরনের ফান? তোকে মেরে মেডিকেলে ভর্তি করে তারপর আমিও বলবো আমি ফান করেছি। প্লিজ দোস্ত, এবারের মতো ক্ষমা করে দে। আমার ভুল হয়ে গেছে। অর্কের চোখ লাল হয়ে গেছে রাগে। সাপের ন্যায় ফোঁসাতে ফোঁসাতে ক্লাব থেকে বেরিয়ে গেল। বের হয়ে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। খুব জোরে গাড়ি চালিয়ে বাসায় চলে আসলো। কলিং বেল বাজলে মিষ্টি দরজাটা খুলে দিল। অর্ক সোজা উপরে উঠে নিজের রুমে ঢুকল। রুমে ঢুকে লাইট অন করে ড্রেস চেঞ্জ করে বিছানার উপরে বসল। আজকে যে এত রাত হয়েছে, কোথায় ও গিয়েছিলেন? নিশ্চুপ। অর্ক, আমি আপনাকে কিছু জিজ্ঞাস করছি, দয়া করে উত্তর দিন। হ্যাঁ, গিয়েছিলাম। ওহ, তাহলে ফ্রেশ হয়ে আসেন, আমি আপনার খাবার গরম করে দিচ্ছি। আমি খাবো না, খিদে নেই। তুমি খেয়েছ? না, আপনার জন্য অপেক্ষা করছিলাম। তাহলে তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। আপনি খাবেন না? না, তাহলে আমিও খাবো না। আমি না খেলে তুমিও খাবে না, এটা কেমন কথা? হুম, আপনি খেলে আমিও খাবো। ঠিক আছে, আমি 10 মিনিটের ভিতরে ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবার রেডি করো। হুম। অর্কের কথাটা শুনে মায়ার ভীষণ ভালো লাগল। তারপর রান্নাঘরে ঢুকল। মায়া রান্নাঘরে ঢুকে খাবার বের করে গরম করে টেবিলের উপরে রাখল। কিছুক্ষণ যেতেই অর্ক এসে ডাইনিং টেবিলে বসল। মায়া মুখটা ঘুরিয়ে অর্কের দিকে তাকিয়ে বলল, টেবিলে এসে বসেন, আমি খাবার বেড়ে দিচ্ছি। ঠিক আছে। অর্ক এসে টেবিলে বসল। মায়া অর্কের প্লেটে খাবার বেড়ে দিল। বাহ, খাবারের গন্ধটা তো দারুণ লাগছে। আর খাবারের কালারটাও সুন্দর। খেতে ও মনে হয় টেস্টি হবে। অর্ক এক লোকমা ভাত মুখে তুলেই মায়ার কথা মনে পড়ল। মায়া, তুমি দাঁড়িয়ে কেন? খেতে বসো। আপনি খেয়ে নিন, তারপর আমি খাব। না, আমার পাশেই বসো। মায়া আর কোনো কথা না বাড়িয়ে অর্কের পাশে চেয়ার টেনে বসল। নিজের প্লেটে খাবার বেড়ে খাওয়া শুরু করল। দুজনে আস্তে আস্তে করে খাচ্ছে। খাওয়া শেষ করে অর্ক উঠে বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে চলে গেল।
মায়ার খাওয়া শেষ হলে সবকিছু ধুয়ে তাকের উপরে রেখে টেবিল পরিষ্কার করে রুমে গেল। রুমের লাইট অফ করা, তাই ভয়ে ভয়ে লাইট অন করল। লাইট অন করে সামনে তাকিয়ে দেখে অর্ক বিছানার সাথে হেলান দিয়ে শুয়ে আছে। মায়া কোনো কথা না বলে হাত মুছে ফ্লোরে মাদুর বিছাতে নিলে অর্ক বলে উঠল, মায়া তুমি নিচে বিছানা করো না, বিছানায় এসে আমার পাশে শুয়ে পড়। অর্কের কথা শুনে মায়ার চোখ কপালে উঠল। আমতা আমতা করে বলল, কোথায় ঘুমাবো? তুমি কি কানা নাকি? কাল থেকে কান পরিষ্কার করে আসবে, না হলে আমি নিজে কান পরিষ্কার করে দিব বলেই হো 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 করে হাসতে লাগল। মায়া চুপচাপ মাথা নিচু করে তাকিয়ে আছে। তারপর সরাসরি উত্তর দিল, আমি কানা নই, আমি ঠিকই আছি। আপনি আগে নিজের চরিত্র ঠিক করেন। ভ্রু কুঁচকে বিছানার উপরে হাঁটু ভাঁজ করে বসে রাগান্বিত চোখে মায়ার দিকে তাকিয়ে বলল, আমার চরিত্র খারাপ? না না, আপনার চরিত্র একদম ফুলের মতো পবিত্র। অর্ক এবার রাগ করে নিচে নামল। মায়ার পাশে দাঁড়িয়ে আচমকাই মায়াকে কোলে তুলে নিল। এ কি করছেন এসব? ছাড়ুন। অর্ক হাসছে। মায়া অর্কের পিঠে কয়েকটা ঘুষি দিল। আউচ! মায়া এবার অর্কের হাতে কামড় দিল। কি রাক্ষস রে বাবা! এটা মেয়ে না অন্য কিছু বলতেই মায়া আবার অর্কের হাতে কামড় দিল। অর্ক এবার মায়াকে বলল, বেশি হয়েছে কিন্তু এবার আমি মজা দেখাবো। কথাটা শেষ না হতেই মায়াকে বিছানার উপরে ধপাস করে ফেলে দিল। ওমা ওমা, আমার কোমরটা এই ফাজিল ছেলেটা ভেঙে দিয়েছে। বেশ করেছি, এবার লাফাও বেশি করে। কামড় মারছ কেন? তুমি কি কুকুর নাকি? মায়া অট্টহাসিতে মেতে উঠল। আমি কুকুর? তা নয়তো কি? কুকুর না হলে কি কেউ এভাবে কামড় মারে? বেশ করেছি, আমার উচিত ছিল কামড়ে আপনার গোশত তুলে ফেলা। অর্ক তো পুরোই শকট হয়ে তাকিয়ে থাকল। কি বলবে কিছুই পারছে না। তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল। অর্ক চলে গেলে মায়া বিছানার উপর আস্তে আস্তে করে উঠল। ওমা, পিঠে কি ব্যথা! দানবের মতো লোকটা এসে আমার মেরুদণ্ডটা ভেঙে দিয়ে গেল। বদ একটা কোথাকার! যেমন মা এমনি তার ছেলে। ইচ্ছে করছে ডায়মন্ডের, পিঁয়াজের মতো কুচি কুচি করে তেলে ভেজে তারপর নুডলস দিয়ে রান্না করে খাই। তাহলে যদি গায়ের জ্বালা কমতো। দরজায় টোকা দিয়ে বলল, আসবো ভাবি। মিষ্টি আসো। মিষ্টি রুমে এসে বসল। ভাবি কি করো? তেমন কিছু না, পিঠে একটু ব্যথা করছে। পিঠে ব্যথা করছে কেন? এমনি। ভাবি, ভাইয়াকে দেখলাম এত রাতে রুম থেকে বেরিয়ে গেল, কিছু হয়েছে? কিছু হয়নি তো। ওহ, তোমার ভাই কোথায় গেছে? জানি না তো, দেখলাম দরজা খুলে বেলকুনির দিকে গেছে। তুমি ডাক দাওনি? না না, এত সাহস নেই আমার ভাবি। ভাইয়া ভীষণ রাগী। রাগ করলে সহজে শান্ত হবে না। আচ্ছা, আমি দেখছি তোমার ভাইকে কি করে আনা যায়। দেখো। আচ্ছা। মায়া রুম থেকে ধীরে ধীরে বেলকুনিতে ঢুকল। বেলকুনির সামনে দাঁড়িয়ে সিগারেট টানছে অর্ক। পুরো বেলকুনি সিগারেটের কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। মায়া বেলকুনির সামনে দাঁড়াতেই কাশতে লাগল। কি ব্যাপার তুরিমি এখানে? আপনার সাথে দেখা করতে আসলাম। মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল, আমার সাথে দেখা করে কি হবে? ভ্রু কুচকাতে কুড়িচকাতে বলল,
আপনার সাথে এমনিতেই দেখা করতে এসেছি। আর আপনি কি যেন বললেন? আপনার সাথে দেখা করে কি হবে? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন। আপনার সাথে দেখা করে আমার ঘোড়ার ডিম হবে। কাঁচকলা ও হবে না। অর্ক: আপনি যা বলবেই তাই হবে। কারণ পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়, কথাটা বলেই মায়া মুখ চেপে হাসতে লাগল। অর্ক সিগারেটটা হাত থেকে ফেলে দিয়ে বলল, তখন তোমার কোমর ভেঙেছি, এবার তোমার দাঁত ফেলব, যাতে বেয়াই বাড়ি গিয়ে কিছু খেতে না পারো। হো 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 করে হাসল অর্ক। আমার তো বাচ্চাই নেই, তাহলে বেয়াই বাড়ি হবে কি করে? আসলেই তো ভাববার বিষয়, অর্ক। হুম, আচ্ছা তুমি ভাবতে থাকো, আমি গিয়ে ঘুমাই। অর্ক রুমে গিয়ে শুয়ে পড়ল। মায়া ও রুমে গিয়ে অর্কের পাশে শুয়ে পড়ল, মাঝখানে কোলবালিশ দিয়ে। সকালের মিষ্টি রোদ এসে মায়ার চোখে পড়তেই মায়ার ঘুম ভেঙে যায়। চোখ খুলে তাকিয়ে নিজেকে অর্কের বুকের উপরে আবিষ্কার করল। মায়া তো পুরো লজ্জায় কাতুকুতু হয়ে চোখ বন্ধ করে রাখল। ভাবছে কি করে সে অর্কের বুকের উপরে এসে পড়ল। অনেকক্ষণ ভাবার পরে ও কিছুতেই মাথায় কাজ করছে না কি করে সে অর্কের বুকের উপরে এসে পড়ল। অনেক জল্পনা কল্পনা করার পরে যেই না অর্কের বুকের উপর থেকে উঠতে নিবে, ঠিক তখনই অর্ক আড়মোড়া দিয়ে উঠল। মায়ার সাথে সাথে চোখ বন্ধ করে রাখল। অর্ক বুঝতে পারল মায়া জেগে আছে, তাই কিছু না বলে চুপ করে চোখ বন্ধ করে রাখল। মায়া আর চোখে অর্কের দিকে তাকাল। অর্ক চোখ বন্ধ করে রেখেছে দেখে আস্তে আস্তে অর্কের বুকের উপর থেকে উঠল। তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকল। লজ্জায় তো পুরোই লাল হয়ে আছে মায়া। ঈশ্বস, ভাগ্যিস সে দেখতে পায়নি, না হলে তো আমি তাকে মুখ দেখাতে পারতাম না। সব কিছু ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে মায়া। ওয়াশরুমের দরজাটা খুলে বাহিরে আসার জন্য পা বাড়াতেই যাবে, ঠিক তখনই সামনে তাকিয়ে দেখে অর্ক মুখে হাত দিয়ে হাসছে। মায়া কিছু বুঝে ওঠার আগেই আ করে কিছু বলতে যাবে, তখনই অর্ক বাদ সাধল। মুখে কিছু বলা লাগবে না, আমি সব কিছু বুঝতে পারছি। আপনি কি বুঝতে পেরেছেন? কি আবার? এই যে তুমি সারা রাত আমার বুকের উপরে শুয়েছিলে। মায়া তো পুরোই হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। মায়া অর্কের দিকে তাকায়। অর্ক দাঁত কেলিয়ে হাসছে। মায়া মুখটা ভেঙচি কেটে বলল, এভাবে দাঁত কেলানোর কি আছে? আমি তো আর ইচ্ছা করে ঘুমাইনি। ভ্রু কপাল একত্র করে অর্ক বলল, তুমি ইচ্ছা করে ঘুমাইছ কি ঘুমাওনি সেটা কি আমি জানি নাকি? ধরা পড়লে সবাই এই কথা বলে। আমার বয়েই গেছে আপনার বুকের উপরে ইচ্ছা করে শোয়ার জন্য। অর্ক কিছু বলার জন্য হা করবে, ঠিক তখনই মায়া ধমক দিয়ে বলল, হয়েছে, এত ন্যাকামি করতে হবে না। আপনি যে কি চিজ সেটা আমার থেকে কেউ জানে না। অর্ক দাঁতের উপরে দাঁত রেখে রুম থেকে বেরিয়ে গেল। অর্ক চলে গেলে মায়া হো 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 করে হাসতে লাগল। চলবে।